সেরকম ভদ্র টাইপের ছেলে আমি না হলেও আমি আমার মতোই। ছোট থেকেই যখন থেকে ভালোবাসাকে জানতে শিখেছি, তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বড় আপুর সাথে প্রেম করব। তাই যেখানেই যাই সেখানেই বড় আপু খুঁজি। আমার অবশ্য ক্রাশ আছে, সে হলো মিম আপু। ও আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম খালেদ ওয়াহেদ জিম। সবাই জিম বলেই ডাকে। এবার অনার্স ফার্স্ট ইয়ারে আর মিম এবার থার্ড ইয়ারে। তবে ছোট থেকেই আমি তাকে চিনি, সেই খাতিরে আসা যাওয়া চলে দুই বাসার মধ্যে। ছোট থেকে আপুর পেছনে পড়ে থাকতাম। আপুর অবশ্য সেই রাগ ছিল। আপু দেখতেও খুব সুন্দর ছিল, তাই পিছনে পড়েছিলাম। একদিন মিম আপুদের বাসা যেয়ে আপুকে দেখলাম পড়তেছে, তখন আমি টেনে আর আপু ইন্টার সেকেন্ড ইয়ারে। তো আপুর কাছে গেলাম, কি করছো মিম আপু? লুডো খেলছি। দেখছিস না কি করছি? ও, পড়ছো? হ্যাঁ। এখন আমায় বিরক্ত করিস না তো, যা। কই বিরক্ত করলাম? না বললাম না, আর কি? আপু, একটা কথা বলতাম। তাড়াতাড়ি বলে যা। না থাক। কি বলবি বল। থাক আর না বলি। মিম আপু বলল, বেশি ঢং না করে বলে ফেল। আপু, আমি না তোমাকে। কি আমাকে? যা, আমার লজ্জা করে। ওই, তুই না ছেলে, ছেলেদের লজ্জা থাকে না। থাকে না? ও আচ্ছা, এত করে যখন বলছো বলেই ফেলি। আমি তোমাকে ভালোবাসি। কুত্তা, তুই দাঁড়া। আম্মু, আমার ঘরের ঝাড়ুটা কই? বড় বোনকে প্রপোজ করছিস? তোর থেকে আমি 3 বছরের বড়। তুই দাঁড়া। না আপু, 2 বছরের। আমি 1 বছর যাইনি আর 1 বছর পরে পড়েছি। তাতে কি, বড় তো নাকি? আর তুই এখনো এসএসসি পাশ করলি না আর প্রেম? দাঁড়া তুই, তোর অবস্থা আমি খারাপ করবো আজকে। এতবার হুমকি দিলে তো বিড়ালও পালাবে, আর আমি তো মানুষ। এই কই যাস, দাঁড়া। আন্টি দেখো না, মিম আপু আমাকে মারবে। কেন রে মিম, আমার ছেলেটাকে মারতে চাচ্ছিস? আন্টিদের ছেলে নেই, তাই আমাকে ছেলের মতো ভালোবাসে। তুমি জানো জিম কি করেছে? ও আমাকে প্রপোজ করেছে। কিরে জিম, এটা কি সত্যি? হ্যাঁ আন্টি, করছি। আমি মিম আপুকে বোনের মতো ভালোবাসি। ও, এই জন্য তুই মারবি? না মা, ওই মিথ্যা বলছে। অনেক হয়েছে, এখন গিয়ে পড়তে বস। আর জিম, তুই আয়, এসে খাওয়া কর। কিন্তু মা। কোনো কিন্তু না, যা গিয়ে পড়তে বস। আচ্ছা। যাওয়ার সময় একটা ফ্লাইং কিস দিলাম। মারতে আসতে লাগলো আর আমি দৌড়ে আন্টির কাছে গেলাম। এই তো জ্বালানো শুরু হলো মিম আপুকে। মিম আপুকে সময় অসময়ে ভালোবাসি বলতাম, আর আপু রেগে গিয়ে মাঝে মাঝে উত্তম মাধ্যম দিত। ছোট ছিলাম তো, তাই কিছু মনে করতাম না। মনে রাখবেন, 18 বছরের নিচে সবাই শিশু। আপু ইন্টারে ভালো ফলাফল করলো আর একটা ভালো ভার্সিটিতে চান্স পেল। সে চলে গেল সেখানে। মজা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তাই 2 বছর অনেক কষ্ট করে পরে ইন্টার দিলাম, ভালো রেজাল্ট করলাম, আর আপুর ভার্সিটিতেই চান্স নিলাম। ভালো রেজাল্ট থাকায় বেশি কষ্ট করতে হয়নি, তাই হয়ে গেলাম ভর্তি। কিন্তু মিম আপু জানে না যে আমি ওখানেই ভর্তি হয়েছি। তো গেলাম প্রথম দিন। আমার কয়েকজন বন্ধুও ওখানে ভর্তি হয়েছে, তাদের সাথে দেখা করে ক্লাস করতে গেলাম। ক্লাস থেকে বের হচ্ছে এমন সময় মিম আপুর সাথে দেখা। আমায় দেখে তো চমকে উঠল। তুই এখানে কেন? চান্স পেতে পারি না? মিম আপু বলল, না তা না, তবে হঠাৎ করে তোকে দেখলাম তো। বলিসনি তো? বলিনি, এমনি। বাহ, ভুলে গেলি? তোমারই ভুলিব কেমনে? আমার তো সব জুড়েই তুমি। আবার শুরু হয়ে গেলি? তোমার জন্যই তো এখানে আসা। মার খেতে চাস নাকি? তোমার হাতে বিষও খেতে পারি আপু। মারটা আবার কি? বাদ দেবি? আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে। কিসের? কিচ্ছু না। এবার মিমাপু বলল, আচ্ছা বল, আন্টি আঙ্কেল কেমন আছে? ইসরে, নিজে শ্বশুর শাশুড়িকে আঙ্কেল আন্টি বলে, কি মাইয়া। মনে মনে বললাম, কি বললি? মনের কথা শুনতে পায় নাকি? কি তা কমো, আমি কিছু বলিনি তো। আমি যে জিজ্ঞাসা করলাম, ও ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখানে যেহেতু থাকবি, কোনো কিছুর প্রয়োজন হলে বলবি, আর বাদরামিটা একটু কম হলেই চলবে। আমি মনে মনে বললাম, আমি তো তোমার সাথে বাদরামি করার জন্য এখানে এসেছি, খালি দেখতে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এভাবেই শুরু হলো ভার্সিটির পথযাত্রা আমার, আর তার পিছনে লেগে থাকা। ভার্সিটিতে আসার পর থেকেই সারাক্ষণ মিম আপুর পিছনে লেগে থাকি। সে যেখানে যায় আমিও তার পিছনে পিছনে যাই। ক্লাসের সময়টা ব্যতীত সবসময় তাকে জ্বালাতে লাগলাম। তার বান্ধবীরা সাথে থাকলে তাদের সাথে মজা করতাম। সবাই ভাবতো আমি তাদের সমবয়সী, কারণ আমি তো সবসময় তাদের পিছনে লেগেছিলাম। একদিন ভার্সিটি আসার পর জানতে পারি মিম আপু আসেনি। মনটা খারাপ হয়ে গেল। যেহেতু আমাদের দুজনের বাসায় অন্য শহরে, তাই আমরা হোস্টেলে থাকতাম।
আমি জানতাম না সে কেন আসেনি, তাই তার হোস্টেলের সামনে যাই। তারপর মিম আপুর এক বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলি। নীলা আপু, মিম আপুর কি হয়েছে, আজকে আসলো না যে? নীলা আপু বলল, মিম একটু অসুস্থ। আমি বললাম, কি হয়েছে? ওর জ্বর আসছে। ডাক্তার দেখানো হয়েছে মিম আপুকে? না, কে নিয়ে যাবে? আচ্ছা আমি আসতেছি, মিম আপুকে নিচে নিয়ে আসো। নীলা আপু বলল, ঠিক আছে। তারপর নীলা আপু মিম আপুকে নিয়ে আসলো। আমি মাথায় হাত দিলাম মিম আপুর, দেখি প্রচণ্ড গরম। তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম। আসার সময় দুজনেই চুপ আছি। আমি বললাম, তোমার গায়ে এত জ্বর, আমায় ফোন তো করতে পারতে একটা। ওই, আমি তোর আপু হই, সেভাবে কথা বল। আচ্ছা বলছি, আপু তোমার গায়ে এত জ্বর, আমায় তো ফোন দিতে পারতে একটা, তাই না? তোকে কেন ফোন দেবো? এই কথা শুনে আমি বললাম, আচ্ছা মা আমার, তোমাকে প্রশ্ন করেই ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমায়। কি? আমি তোর মা? ওই, আমি কোন দিক দিয়ে তোর মা লাগি? না আপু, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করে দিন। আর বেয়াদবি করবি না আমার সাথে, সবসময় আপু ডাকবি, ঠিক আছে? জান বাঁচলে লাখো উপায়, এই সময় এই মেয়ের হাত থেকে বাঁচা ফরজ, তাই রাজি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে আপু। গুড। এখন আমায় নামিয়ে দে, আর আব্বু আম্মুকে এই ব্যাপারে একদম বলবি না যে আমি অসুস্থ। আচ্ছা। আমি গেলাম। দেখো না কাল কি করি, তোমায় তো আমি আমার বউ বানিয়েই ছাড়বো। তারপর আঙ্কেলকে ফোন। হ্যালো আঙ্কেল। হ্যাঁ জিম বাবা বলো। আঙ্কেল, আপু তো অনেক অসুস্থ, ভাগ্যিস আমি ছিলাম এখানে, তাই হাসপাতাল নিয়ে যেয়ে ডাক্তার দেখে আনলাম। কি হয়েছে মিমের? চিকনগুনিয়া, একটু বানিয়ে বললাম। তুই মিমকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি? আঙ্কেল, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, দেখালাম, ঔষধ কিনে দিলাম, তারপর হোস্টেলে নামিয়ে দিয়ে এই তো আমি আসলাম। আমাকে তো কিছুই বলেনি মেয়েটা। এই মেয়েটার একদিন কিছু হয়ে যাবে দেখবি। না আঙ্কেল, চিন্তা করিয়েন না, আমি আসি না। বাবা, ওকে একটু দেখে রাখিস। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু বললেন আর আমি আপনার কথা ফেলতে পারি, অবশ্যই দেখে রাখবো তাকে। আচ্ছা বাবা, ভালো থাকিস। আচ্ছা আঙ্কেল, দোয়া করিয়েন। ফি আমানিল্লাহ। আমিন। যাক, মিম আপুকে দেখে রাখার দায়িত্ব আঙ্কেল আমাকে দিল। খুশিতে তো আমার নাগিন ড্যান্স দেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম। পরের দিন ভার্সিটি যেয়ে দাঁড়াতে না দাঁড়াতেই কই থেকে মিম আপু এসেই আমার শার্টের কলার ধরল। তুই আব্বুকে কি বলেছিস? আমি বললাম, কই কিছু না তো। সত্যি করে বল। কিছু বলিনি আমি। আমার চিকুনগুনিয়া, তাই না? তুই আমায় খুব যত্ন করে নিয়ে গেছিস ডাক্তারের কাছে, তাই না? আমায় মেডিসিন কিনে দিছিস, তাই না? হ্যাঁ করলাম না, হি হি। দাঁড়া কুত্তা, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আম্মুকে না বলতে, কেন বললি? দাঁড়া কুত্তা, আজ তোকে মেরেই ফেলবো। তোকে যে বললাম আব্বু আম্মুকে না বলতে, কেন বললি? ভাবলাম আমি যে এত ভালো কাজ করলাম তা আমার শ্বশুর শাশুড়িকে জানানো উচিত। তাদের জামাই এত ভালো, এটা তাদের জানানো দরকার না? আবার শুরু করলি? ওই দেখ তো আশেপাশে কিছু আছে কি না, আজকে আমি ওর মাথা ফাটাবো। দাঁড়াও আপু, আগে শোনো, আঙ্কেল আমায় আরেকটা দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব? তোমায় দেখে শুনে রাখার। মিম আপু বলল, দাঁড়া, আমি তোরে দায়িত্ব দেওয়াচ্ছি। আমি তো বলেই দৌড়, ওই কুত্তা পালাচ্ছিস কই? তোকে আমি আজকে মেরেই ফেলবো, ধরতে পারলে তো? তারপর পালিয়ে সেখান থেকে চলে এলাম। কিছুদিনের জন্য বাসা গেলাম ছুটি নিয়ে। আমার আব্বু আম্মু অসুস্থ ছিল, তাই কিছুদিন ভার্সিটি থেকে বাইরে থাকলাম। 1 সপ্তাহ বাসা থেকে ভার্সিটি এলাম। এসে যা শুনলাম তাতে প্রচণ্ড শক খেলাম। মিম আপু নাকি এক সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন শুরু করেছে। সকাল সকাল ভার্সিটি গেলাম, কারণ মিম আপুর সাথে দেখা করতে হবে, জানতেই হবে এটা সত্যি না মিথ্যা। কিন্তু আপুর সাথে দেখা হওয়ার পর যা হলো, ভার্সিটিতে অনেক সকালবেলা আসার কারণে বসে থাকতে হচ্ছে। এদিকে মন ভালো না। বসে থাকতে থাকতে আমার বন্ধু আবিদের ফোন। ওই জিম, কই তুই? ভার্সিটিতে। এত তাড়াতাড়ি? দরকার আছে একটু। আবিদ বলল, মিমাপুর জন্য? কেন তুই শুনিসনি যে? আপু আগেই। আমি সব জানি, তুই কি জন্য ফোন দিছিস সেটা বল। আরে দোস্ত, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের নিয়নের আপু আলিশা আছে না, আসলে আপুর নাম আলিশা আক্তার মেঘা, তবে মেঘা আপু বলে ডাকি। ওই আপুর রক্ত লাগবে এখনই। খুব বড় ঘটনা ঘটতে ধরে বেঁচে গেছে। তার রক্তের গ্রুপ আর তোর রক্তের গ্রুপ একই। তুই হাসপাতালে চলে আসি। কি ঘটতে ধরছিল? এখানে আয়, আগে রক্ত দে, তারপর বলছি। আচ্ছা আমি আসছি, 5 মিনিট লাগবে। আচ্ছা আয়। যদিও বা আমার একটা কথা জানতে হতো, তবুও একজন মানুষের জীবনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় এটা, তাই হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যেয়ে দেখি আমার বন্ধুরা সবাই আছে,
আসলে আমার বন্ধু নিয়নের বোন হয় মেঘা আপু। আমি গিয়ে দাঁড়ালাম, সাথে সাথেই আমায় নিয়ে যেয়ে রক্ত নিল। এটা আমার প্রথমবার রক্ত দেওয়া, তাই মাথাটা একটু ঘুরছিল। তাই কিছুক্ষণ বিশ্রাম নিলাম। সবাই তখন আমার কাছে এলো। এখন বলো তো কাহিনীটা কি? আসলে আপু একটা ছেলের সাথে সম্পর্ক করত। আমরাও জানতাম ব্যাপারটা, শুনেছিলাম ছেলেটা ভালো, আমরাও দেখিনি। তো আপু যেটা বলল সেটা হলো আপুকে ডাকছে দেখা করার জন্য তাদের রিলেশনের 1 বছর উপলক্ষে। অনেকবারই গেছে দেখা করতে, কালকেও গেছে। তারা আরও কিছু বন্ধু মিলে আপুকে রেপ করতে আসে। ওই যে পুকুর পাড়টা আছে না পুরাতন বাসার সামনে, ওখানে। কিন্তু ওই সময় আপু আর নিলয় ওই পাশ দিয়ে যাচ্ছিল। দেখে তারা চিৎকার করে, তখন পালিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে আপুকে মেরে যায়, ফলে অনেক রক্ত বের হয়ে যায়। তুই ছেলেটাকে চিনিস না? না, আমি চিনি না। নাম কি জানিস? না, মনে হয় রুদ্র। আপুকে একবার বলতে শুনেছিলাম, কিন্তু একদম সঠিক করে বলতে পারছি না। কই পড়ে? আরে বেটা, নামই জানি না, কই পড়ে জানবো কেমনে? ও, সেটাও ঠিক। হুম, চল দেখি আপুর কি অবস্থা। চল। আপুর বেডের কাছে গেলাম। এখনও ঘুমাচ্ছে। ডাক্তার বলেছে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যদি রক্তের ব্যবস্থা তাড়াতাড়ি না করা হতো তাহলে তার অবস্থা আরও খারাপ হতেও পারত। ধন্যবাদ দোস্ত। তুই রক্ত না দিলে যে আপুর কি হতো। আর অপু, নিলয়, তোদের অনেক ধন্যবাদ দোস্ত। আমি বললাম, এ মামা, বন্ধুদের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। তোর বোন মানে তো আমাদেরও বোন। নিজের বোনের সাহায্য করলে কেউ ধন্যবাদ দেয়? তোরাই প্রকৃত বন্ধু। জড়িয়ে ধরে কথাটা বলল আবিদ। বন্ধু, এখন আমি যেতে হবে রে, ভার্সিটিতে একটু কাজ আছে, পরে এসে মেঘা আপুকে দেখা যাবে। কি কাজ? আছে দোস্ত। আচ্ছা যা। আচ্ছা। ওখান থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে এলাম। এসে মিম আপুকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেলাম আপু একটা ছেলের সাথে ক্যান্টিনে বসে হেসে হেসে কথা বলছে। দেখেই তো মেজাজ গরম হয়ে গেল। আমি যে, মিম আপু? হুম। জিম কবে আসলি? আসছি কালকে। ও দাঁড়া, তোকে পরিচয় করিয়ে দেই। এ হলো নিবিড়, আমার বিএফ। আর নিবিড়, এ হলো জিম, আমার ভাইয়ের মতো, আব্বু আম্মুর খুব আদরের। নিবিড় বলল, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জিম। কথাটা গুরুত্ব না দিয়ে, আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। এদিকে আসবে একটু? নীরব 1 মিনিট। এদিকে এসে, হ্যাঁ বল। আপু, তুমি রিলেশন শুরু করছো? হ্যাঁ করছি, দেখলি তো। কিন্তু আপু, তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি। সে কি আমার থেকে ভালো? আপু, ভালোবাসায় কোনো বয়স ম্যাটার করে না। আপু, আমি তোমার ছাড়া বাঁচবো না। হাতটা ধরে কথাটা বললাম। ঠাস ঠাস ঠাস, সবার সামনে মারলো। আর একবার যদি ভালোবাসি বলছিস না, তোর বাসায় বলে দেবো ফালতু ছেলে। মাথা খারাপ করে দেয় এইসব ছেলে। এমন সময় নীরব ভাইয়া এসে বলল, কি হয়েছে? তুমি মারলে কেন জিমকে? কিছু না, এইসব ছেলেদের মুখে না পারি। চলো। হাত ধরে চলে গেল। আপু আমায় 3টা চর মারলো। কিছু মনে করতাম না, কিন্তু সবার সামনে মারলো, খুব খারাপ লাগছে। চোখ দিয়ে দুফোঁটা পানি পড়লো। যাকে এত ভালোবাসতাম সেই কিনা এভাবে, কিছু ভাবতে পারছি না। চলে আসলাম। হোস্টেলে এসেই শুয়ে পড়লাম। আমার আবার একটা অভ্যাস আছে, যখন আমার সাথে খারাপ কিছু ঘটে তখন আমার খুব ঘুম পায়। আসলে সেই অবস্থাটা তাড়াতাড়ি কাটাতে চেষ্টা করি, তাই এসে ঘুমিয়ে পড়লাম। একেবারেই এক ঘুমে সন্ধ্যা। আবিদ ডাকাডাকি করছে, ওই বেটা ওঠ, আর কত ঘুমাবি? কয়টা বাজে দোস্ত? ঘুম ঘুম ভাব নিয়ে। 7:30। কি সকাল হয়ে গেছে? তুই রাতে ঘুমাইছিলি? না তো। ভার্সিটি থেকে আসার সময় কিছু খাইছিলি? ওই কি বলিস, আমি ওগুলো খাই? তাহলে তুই 12টা থেকে 7:30 পর্যন্ত কেমনে ঘুমাইলি ভাই? জানি না, খারাপ লাগছিল তো তাই। কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুই বলবি না? আরে পরে বলবো, এখন না। আচ্ছা চল। কই যাব? মেঘা আপুকে দেখতে যাবি না? হ্যাঁ যাব তো, আপুর জ্ঞান ফিরেছে। দুপুরেই তুই মরার মতো ঘুমাচ্ছিলি, তাই ডাকিনি, আমি গেছিলাম দেখা করতে। ও কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই, গেলেই দেখতে পাবি। আচ্ছা, আগে কিছু খেতে হবে রে দোস্ত, সকাল থেকে কিছুই খাইনি। তোর জন্য খাবার রাখা আছে, খেয়ে নে। আচ্ছা দোস্ত, আমি ফ্রেশ হয়ে খেয়ে বের হচ্ছি, তুই দাঁড়া। আমি আসি, তুই তাড়াতাড়ি কর। আচ্ছা। ঘুমটা হয়ে ভালো লাগছে, শুধু ভালো না, অনেক ভালোই লাগছিল। হালকা হালকা অনুভব হচ্ছে শরীরটার মধ্যে। রাতের বেলা গোসল করলাম, আরও ফ্রেশ লাগছে এখন। খাওয়া দাওয়া করে বের হলাম মেঘা আপুকে দেখতে। এতক্ষণ সময় আমার সাথে যে সকালে কি হয়েছিল তা মনেই ছিল না। স্বাভাবিকভাবে আপুকে দেখার জন্য গেলাম। হাসপাতাল আমাদের ম্যাচ থেকে খানিকটা দূরে, তাই আমরা রিক্সা করে গেলাম। হাসপাতালে ঢোকার পর আপুর বেডের কাছে গেলাম।
যে দেখি আপু শুয়ে আছে, তবে মনে হচ্ছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আন্টির সাথে কথা বলছিল, সাথে আঙ্কেল ও নিয়নও ছিল আমাদের দেখে। মেঘা আপু বলল, জিম কেমন আছো? যেহেতু নিয়নের বোন, তাই আগে থেকেই চিনতো আমাদের। ভালো আছি আপু, তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে ভালো, জ্ঞান ফেরার পর ভালো লাগছে। শুনলাম তুমি নাকি আমায় রক্ত দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। আমি বললাম, এগুলো কি বলছো আপু? তুমি নিয়নের বোন মানে আমাদেরও বোন, নিজের বোনকে রক্ত দিলে বুঝি ধন্যবাদ বলতে হয়? মেঘা আপু বলল, হুম, ভুল হয়ে গেছে। তোমাকে দেখে ভালো লাগছে আপু। আপু তোমার থেকে কিছু জানার ছিল, ওই ব্যাপারে বলতে চাচ্ছ? হুম। আচ্ছা বলো, কি শুনবে? ছেলেটাকে? মেঘা আপু বলল, ওর নাম রিয়ান। কিন্তু নিয়ন যে বলল রুদ্র। না না, রুদ্র তো আমার বন্ধু। ও আচ্ছা, কতদিন থেকে তোমাদের সম্পর্ক? মেঘা আপু বলল, 1.5 বছর। এবার আমি বললাম, এবার বিস্তারিত বলো একটু, মানে যদি কোনো প্রবলেম না থাকে। যদি থাকে তাহলে বলতে হবে না। না না, কোনো প্রবলেম নেই। আসলে রিয়ানের সাথে সম্পর্কটা শুরু হয় 1.5 বছর আগে। সে অনেক ভালো ছেলে একটা ছিল, সবাই বলতো, সবার সাথেই ভালো ব্যবহার করতো। যেহেতু সে নতুন ছিল, তাই কেউ তার পরিচয় ভালো করে জানতো না। আমাদের 2 ব্যাচ সিনিয়র ছিল, সবাই পছন্দ করতো তাকে। তো একদিন সে হঠাৎ করে আমায় প্রপোজ করে। আমি আবার তার থেকে কিছুদিন সময় নেই ভাবার জন্য। দেখলাম সে ভালো ভালো একটা পরিচয় আছে তার কলেজে, তাই রাজি হয়ে গেলাম। সে বলতে পারবো না আমার কতটুকু খেয়াল রাখতো, তবে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তার সাথে অনেক ভালো সময় যাচ্ছিল, আমাদের সম্পর্কটুকু অনেক পজিটিভ হতে লাগলো দিন দিন। আমার মনে হতো আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বাসায় ব্যাপারটা বলি, সব কিছু বলি না, শুধু বলি যে আমার পছন্দের ছেলে আছে, সে খুব ভালো, সবাই মেনে নেয়। সময়টুকু এত ভালো কাটছিল যে আমি কখনো কল্পনা করতে পারিনি সে এভাবে আমায় ধোঁকা দিবে। তারপর এলো সেদিন। সেদিন আমায় তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করে। অনুষ্ঠান শেষ হবার পর বাড়ি ফিরছিলাম। তার এক বন্ধু আমাদের নামিয়ে দিতে চায়, আমরা উঠি। তারা কয়েকজন ছিল, পুকুর পাড়ের কাছে গাড়ি থামায়, আমায় জোর করে নামায়। আমি নামতে না চাইলে আমার মাথা ফাটিয়ে দেয়। তারপর তো অজ্ঞান হয়ে পড়ে, আর কিছু মনে নেই। ছেলেটার ছবি আছে তোমার কাছে? মেঘা আপু বলল, আমার মোবাইলে ছিল, কিন্তু সেটা তো সেদিনই হারাই ফেলছি। ও আচ্ছা, তুমি চিন্তা করিও না আপু, আমরা দেখছি কি করা যায়। আচ্ছা, যদিও বা আমি এই শহরের ছেলে না, কিন্তু আমার সব ক্লোজ ফ্রেন্ড এই শহরের, তাই একটু ভাব নেই। হা হা। আপু আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। রিয়ানের বাসা কই? মেঘা আপু বলল, নোয়াখালী। ও আচ্ছা, এটা আগে বলবো তো? কেন? ও কিছু না, তুমি বিশ্রাম করো। আচ্ছা, নিয়ন এদিকে আয় তো একটু। বল। জানিস এ ছেলে কোথাকার? আপু হয়তো ততটা ধারণা নেই যে ওই ছেলে কেমন। আমাদের কিছু করতে হবে দোস্ত। আচ্ছা দেখ তোরা কি করা যায়। আচ্ছা আজকে আসি। আচ্ছা সাবধানে যাস। রাস্তায় আসতে আসতে ভাবছিলাম আপুর সাথে এমন ঘটনা ঘটলো, তাহলে অনেকের সাথে এমন ঘটনা ঘটেছে। ভাবতে ভাবতে হোস্টেলে চলে এলাম। রাতের বেলা হঠাৎ দিনের ঘটনাটা মনে পড়লো, মিম আপু এটা কীভাবে করতে পারলো? আমি তাকে তো ভালোবাসি, আর সে কিনা আমায় সবার সামনে চর মারলো। আর কখনো আপুকে বিরক্ত করব না, আপু ভালো থাকুক এটাই আমি চাই। যেহেতু সে তার মনের মানুষ পেয়ে গেছে, এখন আর তাকে অযথা কেন বিরক্ত করব? আবিদ বলল, কিরে কি ভাবছিস? ভাবনায় ছেদ ধরালো। কিছু না। আবিদ বলল, আচ্ছা দোস্ত, তুই না বললি নিয়নকে নোয়াখালীর লোক কেমন হয়? আচ্ছা তারা কেমন হয় রে? আমি বললাম, জানিস না? আবিদ বলল, না। এবার আমি তাচ্ছিল্য করে বললাম, তুই কি উগান্ডা থেকে আগত নাকি? ধুর বল না। আরে নোয়াখালী এমন এক জায়গা যেখানে অধিকাংশ লোক আমাদের থেকে অনেক চালাক ও চতুর। তাদের ভাষা সহজে কোনো মানুষের বোধগম্য নয়। এক কথায় বলি, আমাদের ভাষায় তারা হলো টাউট প্রকৃতির লোক। তাই তো সেখানে যেতে সরকার ভিসার ব্যবস্থা করেছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশও বটে। হা হা হা, এই জন্য। হুম। আচ্ছা ঘুমা তাহলে। আচ্ছা, শুভরাত্রি শুভরাত্রি। যদিও বা আজকে আমার ঘুম আসবে না, তবুও চোখ বন্ধ করলাম। মিম আপুর সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ছে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না। সকালবেলা উঠলাম, উঠেই মন খারাপ হয়ে গেল। এতদিন তো ভার্সিটি যেতাম মিম আবুকে দেখার জন্য, আজকে কিসের জন্য যাব? ধুর, আজকে যাবই না। কিন্তু আবিদ অনেক জোরাজোরি করে ভার্সিটিতে নিয়ে গেল। ভার্সিটি যেয়ে পৌঁছেছি, এমন সময় গেটের সামনে দেখি মিম আপু তার বয়ফ্রেন্ডকে নিয়ে ভার্সিটি ঢুকছে। আবার মন খারাপ হয়ে গেল আমার, কিন্তু তবুও গেলাম। এক ফ্রেন্ড আমাদের কাছে আসলো, এসেই, এই কাহিনী কি হয়ে গেছে জিম? কি? অনেক জানতে পারছে ছেলেটাকে। কিভাবে?
জানি না, তবে অয় তোদের ডাকলো। কোথায়? আমরা যেখানে আড্ডা দিই সেখানে। চল তাহলে। হ্যাঁ চল। নিয়নের সাথে দেখা হওয়ার পর একটা আশ্চর্যজনক খবর শুনলাম।